আমার যখন ৩ বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। তো আমাদের সংসারে আমি, আমার মা, আমার বাবা ৩ জন ছিলাম। আমার বাবাই কাজ করতো আর আমি, আমার মা বাসায় থাকতাম। তো আমাদের যৌথ পরিবার ছিল। তো আমার বাবা যখন মারা গেল তখন আমার দাদি মানে আমাদের নানান ধরনের কথা বলা শুরু করলো। তো মানে আমরা কেন বসে, বসে খাবো? ওদের কি ঠেকা পড়ছে আমাদের বসায়, বসায় খাওয়াবে? তো আমার মা হচ্ছে সংসারের সব কাজ করতো। আমার যে চাচা, ফুপু মানে যারা আছে তাদের সবার সব কাজ করতো। আর বিনিময়ে আমরা ২ জন শুধু খাইতাম। কিন্তু ওইটা তো আমার দাদির খুব সমস্যা হচ্ছিল। উনি ওইটাও মানতে পারতেছিল না। এরকম করে মানে ১ বছর পর্যন্ত আমরা খুব কষ্ট করে খাচ্ছিলাম। মানে শেষ এমন হয়ে গেছে যে তারা আমার মাকে মারধর করা শুরু করে দিছে। তো যখন একদম সহ্যের বাহিরে চলে গেল, মার পারতেছিল না, তখন বছরখানেক পরে আমার মা নানুকে বলল যে, "না মা, আমি তো আর পারতেছি না, এভাবে তো সম্ভব না। তো আমি এখানে মনে হয় থাকতে পারব না।" তখন আমার নানু বলল, "আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়।" তো পরে আমি আর আমার মা আমাকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে গেল। তো এদিকে আমার নানার বাড়িতেও যৌথ পরিবার ছিল। কিন্তু আমার বড় মামা বিয়ে করছে, কিন্তু ছোট মামা বিয়ে করে নাই। তাই এই পরিবারের অনেক কিছু আমার নানুর হাতেই ছিল। তো ওইখানে যাওয়ার পরে মানে মোটামুটি ২ বছর আমরা খুব ভালোই ছিলাম। কিন্তু যখন ছোট মামা বিয়ে করলো, তখন বড় মামার বউ আর ছোট মামার বউ মিলা মানে তারা আমাদের আর নিতে পারতেছে না। তাদের কাছে এটা ভালো লাগতেছে না। মানে আমরা কেন তাদের ওইখানে থেকে তাদের অন্ন ধ্বংস করব? মানে আমাদের সবকিছুর দায়-দায়িত্ব কেন তারা বহন করবে? মানে মোট কথা আমাদের কোনো কিছু তারা নিতে পারতেছিল না। কিন্তু যেহেতু মানে আমার মামারা আমার নানুর কথা শুনতো আর আমার নানু একটু রাগী ছিল, তো এইজন্য মামিরা পেরে ওঠে নাই। তো ওইখানেও আবার আমার মা সবার সব কাজকর্ম করে দিত। সবার সব কাজ করে দেওয়ার বিনিময়ে আমাদেরকে একটু খাইতে দিত। তো আমাদের আলাদা কোনো রুম ছিল না। আমরা নানুর রুমেই ছিলাম যেহেতু নানা ছিল না। তো যাই হোক এইভাবে যখন চলতে থাকে যখন আমরা ৩ বছর নানুর বাড়িতে থাকি তখন আমার মার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। তো আমার মার শর্ত একটাই ছিল যে আমার মার বিয়ে হইলে মানে আম্মাকে সাথে রাখতে হবে। এর আগেও এরকম অনেক বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু আমার মার এই শর্তের জন্য কেউ রাজি ছিল না। মাকে নিবে ঠিকই কিন্তু আমাকে কেউ নিবে না, নানুর বাড়িতে থাকতে বলে। কিন্তু এবার যে বিয়ের প্রস্তাব আসছে ওরা রাজি হইছে যে আমাকেও সাথে নিবে। তো যেহেতু রাজি হইছে তো পরে আমার মার বিয়ে হয়ে গেছে। আমার মার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আমার মায়ের সাথে আমার যেই সতাই বাবা তার বাসায় চলে গেলাম। তো এইভাবে ১-১.৫ বছর চলতে থাকে। উনি আমার যে সতাই বাবা উনি আমার সাথে অতটা খারাপ ব্যবহার করতো না। তবে আবার খুব যে বেশি ভালো ব্যবহার করতো সেটাও না। তো তারপর ১-১.৫ বছর পরে উনার যে মা মানে আমার সতাই বাবার যে মা উনি আসলো আমাদের সাথে থাকতে। তখন থেকে শুরু হলো জীবনের যত সমস্যা। মানে আমি তো উনার চোখের একদম কাঁটা ছিলাম। মানে উনি তো আমাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। মানে আমার মা যদি আমাকে একটা বিস্কিটও দেয় সেটারও হিসাব উনি নেয়। কেন আমাকে এটা দিতেছে? মানে আমাকে কেন খাওয়াবে? আমাকে যা খাওয়াচ্ছে এটাই অপচয়। মানে আমাকে কেন পালবে? আমি তো ওদের বাড়ির মেয়ে না। এভাবে একটা সময় আমার সতাই বাবার কান ভরতে, ভরতে মানে যে আমাকে যা খাওয়াচ্ছে এগুলো অপচয় হচ্ছে, সংসারের খরচ নষ্ট হইতেছে, অন্ন নষ্ট হইতেছে। আমার দায়িত্ব তো তাদের না। আমি যদি তাদের সংসারে না থাকতাম তাহলে আরো বেশি আয় হইতো। তো এভাবে করে একটা দিন মানে আমার নামে বিশাল একটা মিথ্যা কথা বলে, যার কারণে আমার সতাই বাবা আমাকে প্রচুর মারধর করে। তো এতে আমার মার খুব কষ্ট লাগছে। তো আমার মা আবার আমার নানুকে বলছে। তো আমার নানু বলতেছে যে, "ও তো এখন একটু বড় হইছে, ১০-১১ বছর বয়স হয়ে গেছে। তো এক কাজ কর, তুই ওরে আমার কাছে পাঠাই দে। তারপর তুই তোর সংসারটা ঠিকঠাক মতো কর।" এদিকে আমার সতাই বাপের যে মা, উনার একটাই কথা ছিল যে, "তুমি কেন আমার ছেলের ঘরে বাচ্চা-কাচ্চা নিতেছো না? তোমার বাচ্চাকে কেন আমরা বসায়, বসায় খাওয়াবো?" তখন আমার নানু বলল, "আচ্ছা ঠিক আছে, তুই ওই সংসারে একটা বাচ্চা-কাচ্চা নিয়ে তোর মেয়েরে আমি দেখতেছি।" তো মা তো অনেক কান্নাকাটি করলো। তারপরে ছোট মামাকে জিজ্ঞেস করলো। ছোট মামা বলল, "আচ্ছা ঠিক আছে, ওরে পাঠাই দে, আমরা দেখাশোনা করব।" তো পরে আমি নানুর বাড়িতে আসলাম। নানুর বাড়িতে আসার পরে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। এইখানেও যখন আমি ১ বছর থাকলাম, তখন ১ বছর পরে মামিদের আমার মানে কাপড়-চোপড়, খাওয়া খরচ মানে সবকিছু তাদের চোখে পড়তে লাগলো। তো তারা আমার আর খরচ বহন করতে পারবে না। পরে তারা আমার স্কুল বন্ধ করে দিল। স্কুল বন্ধ করে দিলে তাদের ঘরের যত কাজকর্ম আছে সবকিছু আমাকে দিয়ে করানো শুরু করে দিল। তো আমি সব কাজকর্ম করার বিনিময়ে মানে ৩ বেলা খাবার পাচ্ছিলাম। তো এর মধ্যে আমার নানু আবার প্যারালাইসিস হয়ে গেছে। তো তখন আর নানুর কোনো কথাই খাটতো না, কেউ শুনতো না। নানু অসুস্থ হওয়ার পরে মানে আমার জীবনে অত্যাচারের মাত্রা আরো বাইরে গেল। মামিরা কথায়, কথায় গায়ে হাত তোলা শুরু করে দিল। মানে তারা খাবার খাওয়ার পরে যদি খাবার বাঁচতো তাহলে আমি খাইতে পারতাম, না হইলে নাই। মানে অনেক, অনেক অত্যাচার আমার জীবনে শুরু হয়ে গেল। তো এই করতে, করতে যখন আমার ১৫ বছর বয়স হয়ে গেল, তখন আমি যেকোনো একটা ভুল কইরা ফেলছি। তো ওই ভুলের মাসুল স্বরূপ আমার বড় মামি আমাকে প্রচুর মারে। মানে মারতে, মারতে খুন্তি গরম কইরা আমার হাতে, পায়ে বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে দিছে। তো ওইদিন আমি খুব কষ্ট পাইছি, অনেক কান্নাকাটি করছি। তারপর আমি ডিসিশন নিছি যে না, আর যাই হোক এই বাড়িতে আমি আর থাকবো না। তারপরের দিন আমি বড় মামিকে বললাম, "মামি আমাকে ডিশ বিলের টাকাটা দেন, আমি ডিশ বিলটা দিয়ে আসি।" তো আমাদের এখানে আবার ডিশ বিল অফিসে গিয়ে দিয়ে আসতে হয়। তো মামি আমাকে দিল ১০০ টাকা। তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব।
এদিকে বাহিরের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তারপর আমি সাহস করে এক কাপড়ে বের হয়ে গেছি, গিয়ে বসলাম একটা ট্রেনে। তো পরে কোনো একটা স্টেশনে গিয়ে নামবো, তো ওইখানে গিয়ে আমার একটা লোকের সাথে পরিচয় হয়। তো উনি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, পরে আমি ওনাকে ডিটেলসে সব কিছুই বলি। তো পরে উনি আমাকে বলে আচ্ছা চলো তাহলে তোমাকে একটা চাকরি দেই, আমি চাকরিটা দিলে তুমি ওইখানে দেখবা ভালো থাকবা। তো এটা শোনার পরে তো আমি অনেক খুশি হয়ে গেলাম যে একটা অপরিচিত মানুষ সে আমাকে মানে একটা চাকরি দিবে, তাহলে তো ভালোই। কিন্তু সেই লোকটা আমাকে নিয়ে বিক্রি করে দিয়ে আসলো একটা পতিতালয়ে। তো সেইখানে আরো অনেক কাহিনী, যাই হোক সেই কষ্টের কথা আর বলতে চাই না। মানে ওইখানে নিয়মটা তো এমন যে যদি আপনি সবকিছু মেনে নেন তাহলে ঠিক আছে, আর যদি না মানেন তাহলে তো আপনাকে ছাড়বে না, আপনার উপর অনেক অত্যাচার চলবে। তো মেনে নিলে আপনাকে হ্যাঁ ছাড় দিবে, যে হ্যাঁ ঠিক আছে মেনে নিছে, আপনাকে সবকিছু করতে দিবে। তখন আমি বুঝতে পারলাম যে আমি যদি এখান থেকে বের হইতে চাই তাহলে আমাকে তাদের কথা মানতে হবে। পরে আমি তাদের বুঝাইলাম যে হ্যাঁ আমি তারা যা বলতেছে আমি করব, কারণ আমার আগে ওইখান থেকে বের হতে হবে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে যখন ওরা আমাকে মাঝে মাঝে বাহিরে টেরে যাইতে দিত, পরে একদিন সুযোগ বুঝে আমি ওইখান থেকে পালাই গেলাম। তো পরে আমি একটা পরের একটা স্টেশন ধরে, মানে এমন একটা স্টেশন ধরছি যে অনেক দূরে পালাই গেছি, একদম অনেক দূরে। তো ওইখানে গিয়ে এক খালার সাথে আমার পরিচয় হয়। তো ওই খালা আমাকে বললো আমি যদি তোমাকে বাসার কাজ জোগাড় করে দিই তুমি করবা? বললাম হ্যাঁ করবো। তো পরে খালা আমাকে 2টা বাসার কাজ জোগাড় করে দেয়। আমি অনেক খুশি হয়ে গেলাম যে যাক অন্তত পক্ষে খাইয়া পইরা বাঁচতে তো পারবো। তো আমি তখন ওই খালার সাথেই থাকি, খালা একটা বস্তিতে থাকে। তো এইভাবে কাজে যাওয়া আসার পথে রাস্তায় একজনের সাথে পরিচয় হইলো, মোটামুটি 1 বছরের মতো তার সাথে পরিচয়। তো সে আমাকে বুঝাইলো যে মানে আমি আবার তাকে আমার লাইফের যা যা করছে সব কিছুই বলছি। তো সে আমাকে বলল যে আচ্ছা তোমার লাইফে তো আর কেউ নাই, তো ঠিক আছে তোমার হাত ধরার মতো কেউ নাই, আমি আছি, আমি তোমার হাতটা ধরবো। তো বলল সে আমাকে বিয়ে করবে, সে আমাকে অনেক আশা দেখাইলো, স্বপ্ন দেখাইলো। তো এক সময় পরে গিয়ে সে আমাকে বলল যে চলো আমরা বিয়ে করে ফেলি। তারপরে আমরা খালাকে নিয়ে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। তো বিয়ে করে ফেলার পরে ওর বাড়িতে যখন গেলাম, ওর বাড়িতে গেলে তো কেউ মানবে না যে কেন এমন একটা মেয়েকে বিয়ে করবে যার কেউ নাই, বাবা মা নাই, মানে কোনোভাবে আমাকে তারা মানবে না। তো তারা তো আমার উপরে শুরু করছে অনেক অত্যাচার। তো এইভাবে অত্যাচার করতে করতেই চলে গেল 3-4 মাসের মতো। এর মধ্যে আমি কনসিভ করে ফেলি। তো কনসিভ করার পরে মানে এই ব্যাপারটা আমার শাশুড়িরও ভালো লাগতেছে না, আমার হাজবেন্ডেরও ভালো লাগতেছে না। মানে আমার শাশুড়ির কথা ছিল কেন আমি বাচ্চা কনসেপ্ট করলাম, মানে আমি কাজকর্ম করতাম, কাজ করে টাকা পয়সা এনে তাদের হাতে দিতাম, মানে তাদের এটা চাওয়া ছিল। তো তারা কোনোভাবে বাচ্চাটা নিতে দিবে না। আমি তাদের বুঝাইলাম যে সমস্যা নেই, বাচ্চাটা হোক, তারপরে আমি কাজ করব, কাজ করে টাকা পয়সা দিব। কিন্তু না, তারা কথায় কথায় আমার গায়ে হাত তোলা শুরু করছে। মানে আমার শাশুড়িও গায়ে হাত তুলতো, আমার হাজব্যান্ডও কথায় কথায় আমাকে গায়ে হাত তুলতো। তো এইভাবেই চলতেছে। তো বর্তমানে আমার বাচ্চাটার 6 মাস বয়স, এইভাবে আমার জীবন চলতেছে। তো এইটা হচ্ছে একটা আপুর গল্প। আপুর বর্তমান লাইফটা এইভাবেই চলতেছে। তো সবাই আপুর জন্য দোয়া করবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম গল্প শুনতে সব সময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।